আগামী বছরের শেষে অথবা 2026-এর প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠার কাজ চলছে। সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্য নস্যাতের চেষ্টা সফল হবে না বলেও জানান তিনি। সেই অর্জনকে আমাদের দোষে মহান বিজয় দিবসে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবসে সোমবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ আহ্বান জানান। আহতদের আত্মত্যাগ 2025 সালের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা। প্রবাসী বাংলাদেশিদেরও প্রথমবারের মতো নির্বাচনে ভোটদান নিশ্চিত করা হবে জানান তিনি। অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অধ্যাপক ইউনূস জানান, 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠার কাজ চলছে। আগামী জানুয়ারিতেই ঐক্যমত্য গঠন কমিশন কাজ শুরু করতে পারে বলেন তিনি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। প্রধান উপদেষ্টা বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য বলছে বিগত সরকারের আমলে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকাই লুটপাট হয়েছে। বিদেশে পাচার করা টাকায় গোলযোগ সৃষ্টি করে ফেসিবাদীরা আবার ক্ষমতায় ফেরার চেষ্টায় আছে জানান তিনি। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। প্রফেসর ইউনূস জানান, জুলাই গণহত্যায় জড়িত সবার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে। আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের সঙ্গে কাজ করছে সরকার জানান তিনি। কঠিন, কারণ এই বিষয়ক আইন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে সরকার আন্তরিক হলে আরও আগেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এমন প্রত্যাশা জানিয়েছেন কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। সকালে বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন বিএনপি নেতারা। রাষ্ট্রের সংস্কার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, সংস্কার যুগ যুগ ধরেই চলবে, সময়ের চাহিদায় সংস্কার করতে হবে। বিএনপি ক্ষমতায় যেতে নয়, সাধারণ মানুষের অধিকার আদায় করতে চায় বলেন তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে শুধু ধারণা দেয়া যথেষ্ট নয়, দিন তারিখ সহ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশী হন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আমি মনে করি আরো আগে এই নির্বাচন করা সম্ভব যদি এই সরকার আন্তরিক থাকে। কোন একটি সরকারের পক্ষে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সংস্কারের সব ইস্যু সমাধান সম্ভব না। মহান বিজয় দিবসে বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে গোটা জাতি। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা নিবেদন করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এছাড়াও প্রধান বিচারপতি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন দেশ ও মিশনের রাষ্ট্রদূতেরাও শ্রদ্ধা জানান। এক নতুন ভোর, নতুন সম্ভাবনা নিয়ে জেগে ওঠা বাংলার সূর্য। পাকিস্তানি হানাদারদের কবল থেকে মাতৃভূমি রক্ষায় যেসব অকুতভয় বীরেরা আত্মোৎসর্গ করে স্বাধীনতার নতুন সূর্য এনে দিয়েছেন, তাদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ। সোমবার ভোরের আলো ফোটার সাথে সাথে সাভার স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। ভোর 6:30টার দিকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় 3 বাহিনীর এক চৌকস দল সশ্রদ্ধ সালাম জানান।
স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকাল 7টায় সরকার প্রধান হিসেবে প্রথমবার সাভার স্মৃতিসৌধে আসেন। এ সময় তার সাথে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনী প্রধান। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে সাথে নিয়ে ডক্টর ইউনূস ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন 30 লাখ শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। এ সময় রাষ্ট্রীয় সালাম দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সুসজ্জিত দল। বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে একে একে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সেনা, নৌ, বিমান বাহিনী প্রধান, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক ও বীর মুক্তিযোদ্ধারা। পরে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতা ত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের সুযোগ অবহেলা না করে ঐক্যের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ৭১-এ বিজয় এলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন উপদেষ্টারা। এবারের যে বিজয় দিবসে আমরা যেভাবে স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, একটু জানতে চাই যে এখনো কি শ্রদ্ধা জানাতে মানুষজন আসছেন কিনা, আর বিজয়ের এই ৫৩ বছরে এসে কেমন বাংলাদেশ চান, কি বলছেন যারা শ্রদ্ধা জানাতে আসছেন, বিশেষ করে তরুণ প্রজন্ম? দেখুন, বিজয়ের প্রথম ভোরে যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর যখন সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হলো, এর পরে যে এই যে সাধারণ মানুষের ঢল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল এবং একই সাথে রাজনৈতিক নেতা কর্মী যারা ছিলেন তারাও সাধারণ মানুষের কাতারে এসে এখানে শ্রদ্ধা নিবেদন করলেন এবং শ্রদ্ধা ভরে আসলে স্মরণ করলেন জাতির বীর সন্তানদের। এর পরপরই আসলে আমরা দেখতে পেয়েছি যে একদম ঢল ছিল, রীতিমতো মানুষে মানুষে পরিপূর্ণ ছিল এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এই মুহূর্তে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সংখ্যা কিছুটা কম, তবে এখনো অনেকেই শ্রদ্ধা জানাতে আসছেন। বিভিন্ন সংগঠন আসছেন, ব্যক্তিগত ভাবে অনেক শ্রেণী পেশার মানুষ তারা এখনো শ্রদ্ধা জানাচ্ছেন। তবে পুরো যে স্মৃতিসৌধ যে প্রাঙ্গণটি, সেই প্রাঙ্গণটি এখনো মানুষে মানুষে কানায় কানায় পূর্ণ, অর্থাৎ যারা দূর দূরান্ত থেকে এই স্মৃতিসৌধে এসেছিলেন শ্রদ্ধা জানাতে, তারা এখনো এই স্মৃতিসৌধে অবস্থান করছেন এবং তারা যখন এই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কাউকে দেখেছি যে তার সন্তানকে নিয়ে এসেছেন, কোন সন্তান তার প্রবীণ বাবাকে নিয়ে এখানে এসেছেন। অর্থাৎ এই যে একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্ম মুক্তিযুদ্ধের যে ইতিহাস, মুক্তিযুদ্ধের কি উদ্দেশ্যে আসলে দেশ স্বাধীন হয়েছিল, সেগুলো আসলে নতুন প্রজন্মের কাছে যেমন পৌঁছে দেওয়া হচ্ছে, তেমনি প্রবীণ যারা এসেছেন তারা আসলে তাদের সেই ৭১-এর যে স্মৃতি, সেই স্মৃতিতে ফিরে গেছেন। এবং আমি আপনাকে একটু দেখাতে চাই যে পুরো যে স্মৃতিসৌধ যে এলাকাটি, এই স্মৃতিসৌধ এলাকাটি কিন্তু আসলে এই মুহূর্তে একদম মানুষে মানুষে একদম পরিপূর্ণ অবস্থায় রয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে এখানে যারা এসেছেন তারা কেমন বাংলাদেশ চান, প্রত্যেকে চাচ্ছেন
যে বৈষম্যের প্রতিবাদে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে পাকিস্তানি পূর্ব পাকিস্তান বাংলাদেশকে যে শোষণ করার চিন্তা করেছিল এবং সেই শোষণের হাত থেকে বাঁচতে মুক্তিকামী মানুষ 9 মাস যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ আমাদেরকে উপহার দিয়েছিলেন। বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সেই বাংলাদেশে আর যাতে কোনো বৈষম্য না হয়, কোনো ধরনের কোনো শোষণ নিপীড়ন যাতে না হয়, একটি গণতান্ত্রিক ব্যবস্থা যেন আসলে হয় এবং গণতান্ত্রিক সরকার যেন বারবার ক্ষমতায় থাকে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই বারবার করে তারা যারা এখানে শ্রদ্ধা জানাতে আসছেন তারা বলছেন এবং একসাথে বলছেন জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আসলে সবাইকে কাজ করতে হবে এবং সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এক হয়ে এই যে বাংলাদেশ এবং লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আসলে রক্ষা করতে হবে। বাংলাদেশ বিনির্মাণে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে এবং একই সাথে আমরা এখানে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও এসেছিল, তারাও তাদের জনগণের যে প্রত্যাশার সঙ্গে থাকার অঙ্গীকারও তারা করেছেন। তো আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে সাভার সিএমএইচ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সোমবার সকাল 10টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন মির্জা ফখরুল। তাৎক্ষণিকভাবে বিএনপি নেতাকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। তার সাথে এ সময় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল। পরে চিকিৎসা নিয়ে বাসায় যান মির্জা ফখরুল। দেশজুড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। শ্রদ্ধা ভালোবাসায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। জেলা উপজেলা বিজয়ের অনুষ্ঠানে দেখা গেছে সর্বস্তরের মানুষের ঢল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রামের কাট্টলীর অস্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। প্রথমে সশস্ত্র সালাম জানায় পুলিশের একটি দল। এরপর ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। অর্জিত স্বাধীনতা আমরা চেষ্টা করব যে চেতনা নিয়ে মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিল তাদের আত্মত্যাগ যাতে বৃথা না যায়। বরিশাল নগরীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। সর্বস্তরের মানুষের ঢল নামে বগুড়া শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিসৌধে। সবাই ঐক্যবদ্ধ থেকে দেশ স্বাধীন করেছিলাম। এই দেশটাকে যেন আমরা সে একইভাবে আবারও সে একই জায়গায় আমরা নিতে পারি। খুলনার গল্লামারী শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, রাজনৈতিক দলসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। স্বাধীনতা যেন সে প্রকাশ করতে পারে যে আমি আসলে স্বাধীন, এই কথাটা যেন আমি বলতে আমার দ্বিধাবোধ না হয়, আমার যেন ভীতগ্রস্ত না হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা। এরপর ঢল নামে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের। সিলেটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ। যার যার যেটা কাজ সেটা তাদের ঠিকভাবে করলে আমার মনে হয় স্বাধীনতাটা সঠিক রক্ষা হবে। রংপুর, মেহেরপুর, যশোর, নরসিংদী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নাটোরে নানা আয়োজনে উদযাপন করা হয় বিজয় দিবস। নড়াইল, টাঙ্গাইল, হবিগঞ্জ, ফেনী, নোয়াখালী, গাজীপুর, মাগুরা, চাঁদপুরেও দেখা গেছে আনুষ্ঠানিকতা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহান বিজয় দিবস উপলক্ষে দেশে বিভিন্ন জায়গায় বিজয় মেলার আয়োজন করা হয়েছে। আর এই বিষয়ে জানাতে বরিশাল ও লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব বরিশালে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, বিজয় মেলা উদযাপিত হচ্ছে বিভিন্ন জেলায়, আমরা জানি বরিশালে কিভাবে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে, কি আয়োজনে, সেটি আমাদের জানাবেন।
দেখুন এবারে একদম ভিন্ন আঙ্গিকে হ্যাঁ, এবং প্রাণ চাঞ্চল্যের সর্বোচ্চ সমাহার ঘটিয়ে আমরা দেখেছি যে বিজয় দিবসের সূচনা হয়েছে। তো সকাল থেকে কর্মসূচিগুলো যথারীতি পালন হয়েছে। সেখানে বর্ণাঢ্য র্যালি ছিল, বিজয় মিছিল ছিল এবং আনুষঙ্গিক ফুলের তোড়া অর্পণ ছিল। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে বিজয় মেলা। এই প্রথমবারের মতো আমরা দেখছি যে বিজয় দিবসে বিজয় মেলার যে প্রেক্ষাপট। তো আমি এখন দাঁড়িয়ে আছি বেলস পার্ক ময়দান, যেটি সেখানে আপনি দেখুন এখানে বিজয় মেলা জেলা প্রশাসন এর আয়োজক হিসাবে আছে এবং সেখানে আমরা ৮০টি এখানে স্টল দেখা গেছে। এই ৮০টি স্টলের মধ্যে চারুশিল্প, কারুশিল্প এবং স্থানীয়ভাবে উৎপাদিত যত পণ্য রয়েছে তার একটা প্রদর্শনী চলছে, বেচাকেনা চলছে। পাশাপাশি যেটি চলছে সেটি হলো যে নতুন উদ্যোক্তা যারা আছেন, পুরনো উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরও একটা সমন্বয় এখানে ঘটানোর চেষ্টা হচ্ছে। এবং সকাল থেকেই আমরা দেখছি যেহেতু একেবারে নতুন এবছরে, তো থেকে এবছর এরা আসছেন, দর্শক আসছেন ক্রেতা। তো তারা এখানে স্টলগুলোর মধ্যে খাবারের দোকান, নানা পিঠা যেটাকে বলা হয়েছে, শীতকালীন পিঠার স্টল রয়েছে এবং এখানে তারপর বুটিকের স্টলগুলো রয়েছে, নানা কারুকার্যের যে সমস্ত পণ্য রয়েছে তার স্টলগুলো রয়েছে। এক কথায় যেটি বলে যে বিজয় দিবস উপলক্ষে বিজয়ের যে প্রদর্শন তা কিন্তু এখানে ভালোভাবেই চলছে এবং যে যা আবিষ্কার করেছেন, যে যা উৎপাদন করেছেন তার কাছে জানি যে এবার ভিন্ন প্রেক্ষাপটে এবং পরিবর্তিত পটে কিন্তু বিজয় দিবস উদযাপিত হচ্ছে, তার ছোঁয়া মেলায় আপনি দেখতে পাচ্ছেন কিনা? জি হ্যাঁ, সেটাই বলছিলাম যে আসলে একদম ভিন্ন যে প্রেক্ষাপট, হ্যাঁ, তারুণ্যের যে উপস্থিতি, বৈষম্যের যে মানে বৈষম্যের যে শেষ, হ্যাঁ, আর এইখানে যে আমরা যদি স্বেচ্ছাচার এর যে বিলুপ্তি, এটা কিন্তু মেলায় দেখা, মেলার প্রাণবন্ততা বলে দিচ্ছে যে তারুণ্যের যে অধিকার তার প্রতি দেশের অঙ্গীকারটা পুনরায় ব্যক্ত হয়েছে এবং সেই আজ সকাল থেকে কিন্তু আমরা সেটা দেখেছি। রাজনীতি তার কাছে রয়েছে, সমাজনীতি তার কাছে রয়েছে, তারুণ্য তার নিজস্ব সত্তা নিয়ে কিন্তু এবার বাইরে বেরিয়েছে। আমরা মেলায় যাদেরকে বুঝতে পেরেছি মুরাদ, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই লক্ষ্মীপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, বলবেন যে কি ধরনের কর্মসূচির মাধ্যমে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদযাপিত হচ্ছে, ভিন্নতা কিছু দেখতে পাচ্ছেন কিনা? আসলে আজকে সকাল থেকে আমরা দেখেছি নানা কর্মসূচির মধ্য দিয়েই লক্ষ্মীপুরে যে মহান বিজয় দিবস সেটি কিন্তু উদযাপিত হচ্ছে। বিশেষ করে এবারের যে ব্যতিক্রমী সেটি জেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলার আয়োজন করা হয়েছে। আমি এখন যেখানে রয়েছে এটি বিজয় মেলার, যে এখানে কিন্তু আমরা দেখেছি দেশীয় পণ্য সহ নানা যে সমাহার বা নানা যে পণ্যগুলা সেখানে কি প্রায় শতাধিক স্টল সেখানে পসরা বসিয়ে তারা কিন্তু এখানে সাজিয়েছেন। তবে এখানে আমরা দেখেছি মা বাবার সাথে শিশুরা কিন্তু মেলা প্রাঙ্গণে এসেছেন। তারা বিভিন্ন ধরনের তারা যে ঘুরে তারা খেলনা থেকে শুরু করে তারা বিভিন্ন ধরনের পণ্য কিনছেন এমনটি আমরা দেখেছি। এর বাইরেও কিন্তু এখানে বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা রাখা হয়েছে, টেনিস খেলা রাখার ব্যবস্থা হয়েছে এবং চাম্পান খেলা রয়েছে, পাশাপাশি দোলনা রয়েছে। সেখানেও কিন্তু শিশুরা তারা কিন্তু আনন্দ উপভোগ করছেন। এর বাইরে আমরা আজকে সূর্যোদয়ের সাথে সাথে আমরা দেখেছি যে স্মৃতিস্তম্ভ রয়েছে, সেখানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার আক্তার হোসেন এবং যে সিভিল সার্জন ডক্টর আহমেদ কবির এবং জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল বা অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, পেশাজীবী সংগঠনগুলো রয়েছে, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল রয়েছে এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো রয়েছে। তারাও কিন্তু শ্রদ্ধার সাথে আজকের এই দিনটি তারা স্মরণ করছেন এবং তারা স্মৃতিস্তম্ভ বা গণকবর রয়েছে সেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর বাইরেও আমরা দেখেছি জেলা প্রশাসক কার্যালয়, সেখানে শহীদ মুক্তিযোদ্ধা রয়েছেন বা তাদের পরিবারের সাথে জেলা প্রশাসনের যে সংবর্ধনা দেওয়া হয়েছে। এর বাইরে এখন কিন্তু আমরা যে পাশে যে জেলা স্টেডিয়াম রয়েছে সেখানে কিন্তু খেলার ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। অর্থাৎ আমরা শুধু যে জেলা শহর তা না, কিন্তু প্রত্যেকটি উপজেলায় কিন্তু আমরা দেখেছি কিন্তু সুন্দরভাবে যে আজকের এই দিনটি তারা পালন করছে, যথাযোগ্য মর্যাদা তারা দিনটি পালন করছে। তবে এটি সন্ধ্যা নাগাদ এমনটি থাকবে সুন্দর পরিবেশ, এমনটি আশা করছেন এখানে জেলা প্রশাসন বা যারা আগত দর্শনার্থী রয়েছে বা সাধারণ মানুষ এমনটি মনে করছেন। বিজয় দিবস উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
মহান বিজয় দিবস উপলক্ষে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভুইয়া জানান, বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে আবার স্বাভাবিকভাবেই আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হবে বলে জানান তিনি। কারো হাতে পতাকা, কারো হাতে ফুল। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে ঢল নামে অগণিত মানুষের। লাখো মানুষের আত্মাহুতি ও বাংলা মায়ের আত্মদানের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছায়নি বলে দাবি তাদের। বৈষম্যমুক্ত দেশ আর কলুষমুক্ত রাজনীতির প্রত্যাশা জানান তারা। পাকিস্তান হানাদারের সাথে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলার আকাশে মুক্তির নিশান ওড়ার দিন ফিরে এলো আবার, মহান বিজয় দিবস। 1971 সালের 16 ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নিয়েছিল যে বাংলাদেশ, তার 53তম বার্ষিকী পালন হয়েছে সোমবার। লাল সবুজ পতাকা উড়িয়ে জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের উল্লাস করেছে অগণিত মানুষ। বিজয়ের এই দিনে 71-এর সব বীর মুক্তিযোদ্ধাকে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করেছে সর্বস্তরের মানুষ। তারা আমাদের সেবক হিসাবে প্রত্যেকটা রাজনৈতিক দল প্লাস সরকার এই নীতি নিয়েই তারা পরিচালিত হবে। আমি এমন একটা বাংলাদেশ আশা করছি যেটা বৈষম্যহীন থাকবে, সবাই যেন তার স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে অনেক বাবা মা তাদের সন্তানদের স্মৃতিসৌধে নিয়ে এসেছিলেন। তাদের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে ভয়হীন এক সত্যিকারের স্বাধীন বাংলাদেশ। আমরা সামনে একটি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সবাই সমানভাবে তার অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। আগামীতে রাজনীতিতে হিংসা প্রতিহিংসা থাকবে না, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকারও অঙ্গীকার করেন তারা। 53 বছর পর আমাদের এই বাংলাদেশ, সত্যি আজকে খুব আনন্দ লাগছে যে এত সমারোহ, সবাই স্বাধীনভাবে মুক্তভাবে এই স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করতে আসছে। সফল তো হয়েছি আমরা কিছুটা হলেও, কিছুটা বলবো না, আমরা সফল নাগরিক, এখন আমরা স্বাধীন নাগরিক, সেই স্বাধীনতাই আমরা এখন উদযাপন করছি। বীরের দেশ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে সম্মানের সাথে প্রতিষ্ঠা পাবে, এই আশা প্রকাশ করেছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। প্লেন উড়িয়ে আকাশ থেকে বাংলাদেশের মানচিত্র আঁকলেন বাংলাদেশি স্টুডেন্ট পাইলট ফাহিম চৌধুরী। মহান স্বাধীনতার ইতিহাস এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতেই তার এই প্রচেষ্টা। বিজয়ের 53তম বর্ষ উদযাপনে শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময়ে রাত 11:16 রিপাবলিকান বিমানবন্দর থেকে আকাশে ওড়েন ফাহিম। ফ্লাইটটি অবতরণ করে রাত 1:54। এই সময়ের মধ্যে ফ্লাইট রাডার ব্যবহার করে মাঝ আকাশে বাংলাদেশের মানচিত্রের রুট ম্যাপ তৈরি করেন তিনি। পুরো মানচিত্রটি তৈরি করতে ফাহিমের সময় লেগেছে 2 ঘন্টা 38 মিনিট। মানচিত্র আঁকা শেষ করার পরপরই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা ফাহিম চৌধুরীকে প্রশংসায় ভাসান। মহান বিজয় দিবস উপলক্ষে যুদ্ধ জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। চট্টগ্রামে নৌবাহিনীর বানৌজা ইশাখা ঘাটিতে আছেন সহকর্মী অনুপম শীল, বিস্তারিত জানবো তার কাছে। অনুপম শীল, মহান বিজয় দিবস উপলক্ষে যুদ্ধ জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানবেন। মানুষজনের আগ্রহ কেমন দেখছেন? বেলা 2টা থেকে মূলত এখানে বানৌজা ইশাখা ঘাটির যে জেটি রয়েছে সেই জেটির বানৌজা সমুদ্র অভিযান, এই জাহাজটি মূলত এবার এখানে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। মূলত বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের সমুদ্র সীমা পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় যে কাজ করে যাচ্ছে সেই বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষকে পরিচিত করানো বা তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানানো, যুদ্ধজাহাজ নিয়ে যে সাধারণ মানুষের এক ধরনের আগ্রহ থাকে সেই আগ্রহটি কে সামনে রেখেই মূলত এই বিশেষ দিনগুলোতে এরকম প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে। এখানে যুদ্ধজাহাজের ভেতরে যে বিভিন্ন রকমের যুদ্ধাস্ত্র আছে সেই বিষয়গুলো সম্পর্কে নৌ কর্মকর্তারা, নৌসেনারা তারা সাধারণ মানুষকে কিছুটা ব্রিফিং করছেন, বুঝিয়ে বলছেন।
মূলত বানৌজা সমুদ্র অভিযান এটি 2016 সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করে এই জাহাজটি, এবং এর আগে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের অন্তর্ভুক্ত ছিল। প্রায় 4 দশক ধরে সেটি এশিয়া প্যাসিফিক অঞ্চলে বা দক্ষিণ এশিয়া অঞ্চলে গুরুত্বপূর্ণ অনেকগুলো অভিযানে মূলত এই জাহাজটি পরিচালিত হয়েছে। এবং এই জাহাজকে ঘিরে আমরা সাধারণের যে আগ্রহ, স্বভাবতই আশেপাশের মানুষজন যারা কর্ণফুলী নদীর আশেপাশে বসবাস করেন তারা মূলত আমরা এই যুদ্ধজাহাজগুলোকে জেটিতে অথবা কর্ণফুলী নদীতে বিভিন্নভাবে চলতে দেখেন, কিন্তু এই জাহাজগুলোর কি ধরনের কর্মকাণ্ড আছে, সেটি সমুদ্র সীমায় কিভাবে কাজ করে, এই বিষয়গুলো সম্পর্কে আসলে খুব একটা সাধারণ মানুষ জানেন না, বা তাদের মধ্যে কিন্তু প্রবল একটি কৌতূহল আছে। সো সেই কৌতূহলকে সামনে রেখেই এখানে মানুষজন আসছেন, তারা ঘুরে ঘুরে দেখছেন যুদ্ধজাহাজের গঠন কিরকম হয়, সেখানে কি ধরনের যুদ্ধাস্ত্র থাকে, সেই বিষয়গুলো তারা মূলত দেখছেন। আর স্বভাবতই এই বিজয় দিবসকে ঘিরে একটি উৎসব মুখর পরিবেশ ইতোমধ্যে এই নৌজেটিতে বা নৌঘাটিগুলোতে তৈরি হয়েছে। আমরা সকাল থেকে দেখছি যে ভোর থেকেই মূলত চট্টগ্রামের অস্থায়ী স্মৃতিসৌধে জনসাধারণ শ্রদ্ধা জানিয়েছেন, বিজয় মেলা হচ্ছে, বিজয় র্যালি হয়েছে বিভিন্ন জায়গায়। অর্থাৎ বিজয়ের এই 53 বছর পূর্তিতে এক উৎসব মুখর পরিবেশ বন্দরনগরীতে তৈরি হয়েছে, এবং সামগ্রিকভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নেই এই বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সাধারণ মানুষজন সেই কথাটি বারবার বলছেন। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী অনুপম শীলের সাথে। মহান বিজয় দিবসের ছুটিতে মুখরিত হয়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো, সে বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, একটু বলবেন যে পর্যটকদের ভিড় কেমন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে যেহেতু এত মানুষের ভিড়? শুক্র শনি এরপরে একদিন কর্মব্যস্ততার পরেই কিন্তু আবার বিজয় দিবসের যে ছুটি সেটি হয়েছে। সে উপলক্ষে আমরা দেখেছি কক্সবাজারে গতকাল থেকেই পর্যটকরা কক্সবাজার ছুটে আসছেন। এখন পর্যন্ত সকাল থেকে কক্সবাজারের সমুদ্র সৈকত এলাকায় অনেকটা ভিড় আমরা লক্ষ্য করেছি। আমি একটু দেখাতে চাই আপনাকে, এই যে সমুদ্র সৈকতের আসলে আসে সুগন্ধা পয়েন্টে, এই সুগন্ধা পয়েন্টেই আপনি যতদূর আসলে চোখ যায় শুধু মানুষ আর মানুষ দেখতে পাবেন। তবে এত বিশাল সমুদ্র সৈকতে আসলে এত মানুষের উপস্থিতি তারপরও যে ক্যামেরার সাহায্যে অনেকটা কম মনে হয়। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে সমুদ্র সৈকতে যেহেতু সূর্য অপর প্রান্তে, আমরা একটু দেখানোর চেষ্টা করব, অনেক মানুষ তারা নিজেদের মতো করে আনন্দ উপভোগ করছেন, সমুদ্র স্নান করছেন। তবে এই যে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন টুরিস্ট পুলিশ রয়েছেন, জেলা পুলিশের সদস্যরা রয়েছেন। পাশাপাশি এখানে যাতে কোনো ধরনের পর্যটক যাতে হয়রানির শিকার না হয়, তো সেই জন্য কিন্তু এখানে আসলে সার্বিক প্রস্তুতি আগে থেকে নেওয়া হয়েছে। তো এখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কোনো পর্যটক যদি অভিযোগ করে তাহলে সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু পর্যটকরা এসে অনেকটা অভিযোগ করছেন। এখানে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবারের দোকান এখানে বসিয়ে রেখেছেন হকাররা, তো এটি আসলে পর্যটকদের জন্য অনেকটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কলার খোসা থেকে শুরু করে চিপসের প্যাকেট, অনেকটা যে প্লাস্টিক পণ্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে কিন্তু অনেকটা সেই নীতি বা নিয়ম সেগুলো মানছে না। এখানে যত্রতত্রভাবে এখানে প্লাস্টিক বর্জ্য এখানে ফেলা হচ্ছে। তো এইসব বিষয়ে আসলে দেখভাল করার জন্য কোনো এখানকার প্রশাসনের কোনো পক্ষ থেকে আমরা কোনো ধরনের তদারকি এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। তবে এখানে আপনারা জানেন যেহেতু বিশেষ দিবস অর্থাৎ যেই বিজয় দিবসের যে ছুটি উপলক্ষে এখন পর্যটকরা এখানে কক্সবাজারের ভ্রমণে যেহেতু আসছে এখানে, তবে এদের নিরাপত্তার জন্য আসলে অনেকটা কাজ করে যাচ্ছেন আমি যেভাবে বলছিলাম। তো পাশাপাশি এখানে যেহেতু প্রচুর পরিমাণ ঢাকা এবং বিভিন্ন জায়গা থেকে এখানে পরিবহন আসছেন, তো যাতে কোনো ধরনের ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেই বিষয়ে কিন্তু দেখভাল করছেন এখানকার ট্রাফিক পুলিশ। পাশাপাশি বিভিন্ন সংস্থা টুরিস্ট পুলিশ তো রয়েছে এখানে। সকাল থেকে যেহেতু সমুদ্রে স্নান করছেন এবং সেই সাথে বিভিন্ন অর্থাৎ লাইফ গার্ডের সদস্যরা তারা বলে রেখেছেন যে সকল জায়গায় লাইফ গার্ডের যে পতাকা টাঙানো হয়েছে সেই সকল জায়গায় যাতে সমুদ্রে গোসল করে সেই রকমই নির্দেশনা দেওয়া হচ্ছে। বিজয় দিবসের ছুটিতে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।